আগের শর্ত বহাল রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ নিয়ে চতুর্থবারের মতো বাড়ানো হলো বিএনপি নেত্রীর সাজা স্থগিতের মেয়াদ। সম্প্রতি বেগম জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখান থেকে মতামত নিয়ে তা পাঠায় আইন মন্ত্রণালয়। তাদের মতামতের প্রেক্ষিতে আজ সাজা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। তবে এর আগে আইনমন্ত্রী জানিয়েছিলেন, বেগম জিয়া পুনরায় কারাগারে গিয়ে আবেদন করলে স্থায়ী মুক্তির বিষয়টি আদালত বিবেচনায় নিতে পারেন। তবে আইনমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে দ্বিমত করে আসছেন বেগম জিয়ার আইনজীবীরা। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান বেগম জিয়া। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হন তিনি। তবে গেল বছরের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা হলে বাসায় অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। একই শর্তে চতুর্থবারের মতন তার যে সাজা চলছিল, কারাগার সাজা ভোগ করছিলেন, সেটা স্থগিত রেখে প্রথম 6 মাস তাকে চিকিৎসার জন্য, তার নিজ বাসায় থেকে চিকিৎসার জন্য যে সুবিধাটি দেওয়া হয়েছিল, সেই সুবিধাটি আবারও এইবার চতুর্থবারের মতন দেওয়া হলো। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন। তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এদিকে আবারও পিছিয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি। মামলার আসামি বেগম জিয়া অনুপস্থিত থাকায় তার আইনজীবীর তারিখ নির্ধারণের আবেদনের পরিপ্রেক্ষিতে 31 অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন আদালত। এদিকে পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব সহ 39 জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 21 নভেম্বর ধার্য করেছেন আদালত। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ আরও 13 জনের বিরুদ্ধে। এর মধ্যে 6 জন মারা যাওয়ায় আসামির সংখ্যা এখন 7 জন। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী কেরানীগঞ্জে অস্থায়ী বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ছিল রোববার। দুর্নীতির অন্য 2 মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়া এই শুনানিতে উপস্থিত হতে না পারায় আসামি পক্ষের আইনজীবীর আবেদনে পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। আমাদের এই মামলায় 2 জন আসামি, একজন ইতিমধ্যে ইন্তেকাল করেছেন আর একজন জেলহাজতে আছেন। এই 2 জন না হলে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠান সম্ভব হয় না। সে কারণে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে মামলায় তিনি এসেছিলেন হাজিরা দিতে, সেই মামলার চার্জ গঠন শুনানি অনুষ্ঠিত হতে পারে নাই। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপি মহাসচিব সহ 39 জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানিও পিছিয়েছেন আদালত। আগামী 21 নভেম্বর শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। যার উপরে বেসিস করে এই মামলার উৎপত্তি হয়েছে, আমরা আদালতে দরখাস্ত করে বলেছি সেই সকল জব্দকৃত মালামাল আমাদেরকে কপি সরবরাহ করা হোক। ম্যাডাম খালেদা জিয়া আসতে পারেন নাই, যতদিন পর্যন্ত আমরা ওই কাগজ না পাচ্ছি এবং কাগজ পর্যালোচনা না করতে পারছি, সেই জন্য 2015 সালে দায়ের করা নাশকতার এই মামলায় আসামি করা হয় মির্জা ফখরুল ইসলাম সহ 42 জন আসামিকে। পরবর্তীতে এই মামলার আসামি তানভীর আদিল বাবু ও শফিউল বাড়ি বাবু সহ 3 জন মারা যায়। অভিযোগ গঠন হলে এই মামলায় মির্জা ফখরুল সহ 39 জন নেতাকর্মীর আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আহমেদ সালাহিন, সময় সংবাদ, ঢাকা। কাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে পথে ফিনল্যান্ডে যাত্রা বিরতিতে আছেন তিনি। সেখানে 2 দিনের ব্যক্তিগত সফর শেষে রোববার স্থানীয় সময় বিকেল 4টায় হেলসিঙ্কি ভান্টা বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে রোববার সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন সভা সমাবেশ মিছিল করছেন নিউ ইয়র্কে। সবার মাঝেই এখন উৎসব আমেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে আমরা আনন্দ সমাবেশ করছি। সকল পর্যায়ের নেতাকর্মীরা জ্যাকসন হাইট বাংলাদেশের অধ্যুষিত এলাকায় আমরা রাতভর এই গত 1 মাস ধরেই আমরা আনন্দ উল্লাস করছি। এদিকে জাতিসংঘে ও সাইড লাইনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ মিশন ও দূতাবাস। আগামী 21 সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের মূল পর্ব রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে অংশ নেবেন শেখ হাসিনা। জাতিসংঘে অন্তত 4টি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এখানেই বরাবরের মতো তিনি বাংলায় ভাষণ দেবেন 24 সেপ্টেম্বর। এখন প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় দলীয় নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। 3 দিন পর মহাকাশ থেকে পৃথিবীতে ফেরা 4 পর্যটকের গল্প জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। ই কমার্স ইস্যু উঠল দেশের উচ্চ আদালতে। সাম্প্রতিক গ্রাহক প্রতারণার বিষয়টি শুনে লোভনীয় অফারের ফাঁদের বিষয়ে জনগণকে সচেতন করার পরামর্শ দিলেন হাইকোর্ট। এদিকে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের রিমান্ডের দ্বিতীয় দিন চলছে। যুবক, ইউনিপে 2, ডেস্টিনি, সবশেষ ইভ্যালি ও অরেঞ্জ গ্রাহক ও বিনিয়োগকারীদের ফাঁদে ফেলে প্রায় 12,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সব ক্ষেত্রেই জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন, লোভনীয় অফারের চমক দেখিয়েছে তারা। প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও 1 টাকাও ফেরত পাননি কোনো গ্রাহক। সাম্প্রতিক এমন বিষয় নিয়ে আলোচনা হলো দেশের উচ্চ আদালতে। আদালত জানতে চান কিভাবে চলছে দেশের ই কমার্স খাত। এমনকি ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর গ্রেফতারের দিনও অনেকেই পণ্যের অর্ডার দিয়েছেন বলে জানা গেছে, যদিও অর্ডার স্থগিত রেখেছে তারা। এমন প্রেক্ষাপটে ই কমার্সের লোভনীয় অফারের ফাঁদের বিষয়ে জনগণকে সচেতন করার পরামর্শ দিলেন উচ্চ আদালত। 2টি কিনলে 4টি ফ্রি পাওয়া যাবে, 4টি কিনলে 8টি ফ্রি পাওয়া যাবে। তাদের পক্ষ থেকে এই ধরনের অবৈধ উদ্যোগে সাড়া দেওয়া ঠিক হয়নি। এটি এক ধরনের লালসার ফল। সাথে সাথে এটিও বলতে হবে, আমাদের দেশের যে আইনি কাঠামো আছে, এই আইনি কাঠামোতে অরেঞ্জ বা ইভ্যালি যে টাকাটা সংগ্রহ করেছে, এই টাকাটা কোথায় গিয়েছে এই লিঙ্কটি খুঁজে বাইর করার দায়িত্ব অ্যান্টি কারাপশন কমিশনের। এটি মানি লন্ডারিং এর কাজ। ইভ্যালির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে, তবে প্রাথমিকভাবে অর্থ পাচারের উপাদান রয়েছে বলে মনে করেন দুদক আইনজীবী। দুর্নীতি দমন কমিশন একটা অনুসন্ধান কার্য শুরু করেছে এবং সেই অনুসন্ধান কার্যের সহায়তার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিছু ডাটা দেওয়া হয়েছে, তথ্য উপাত্ত কিভাবে লন্ডারিং হয় না দেখার জন্য। তো এখন অনুসন্ধান এটা চলমান, অনেক দূর কাজ অলরেডি হয়ে গেছে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মানি লন্ডারিং উপাদান থাকতে পারে আপাত দৃষ্টিতে। এদিকে ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ডের দ্বিতীয় দিন চলছে। এক ভুক্তভোগীর করা মামলায় বৃহস্পতিবার এই দম্পতিকে গ্রেফতার করে র্যাব। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ প্রস্তুত করে কুরিয়ারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। সাধারণ ভোক্তারাও বোঝার উপায় নেই তিনি আসল না নকল ওষুধ কিনছেন। মিটফোর্ড কেন্দ্রিক নকল ওষুধ প্রস্তুতকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ। বহুল প্রচলিত গ্যাসের ওষুধ বা জন্ম নিয়ন্ত্রণ পিল বা বিদেশি রং ফর্সাকারী ক্রিম, বোঝার উপায় নেই, দেখতে হুবহু আসলের মতো, আদতে সবই নকল। শনিবার ডিবির লালবাগ বিভাগ অভিযান চালিয়ে 16 ধরনের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে। গ্রেফতার করা হয়েছে মিটফোর্ড কেন্দ্রিক গড়ে ওঠা ভেজাল ওষুধ প্রস্তুত ও বাজারজাতকরণ চক্রের 3 সদস্যকে। ব্যাটনোবেট এটা আনরেজিস্টার্ড একটা বিদেশি ওষুধ, ইনো আনরেজিস্টার্ড, তাছাড়া আরও আনরেজিস্টার্ড, আইপিএলও আনরেজিস্টার্ড, এছাড়া ব্যান্ড আইটেমের বাসে পিরেকটিন, এরকম অনেকগুলো ওষুধ আমরা উদ্ধার করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা সেটা হলো যে জনগণ যে প্রতারিত হচ্ছে এই সকল ওষুধ খেয়ে। আটক 3 জনেরই রয়েছে একাধিক গোডাউন ও ফার্মেসি। সেখান থেকে দেশের বিভিন্ন জেলার ফার্মেসিতে চাহিদার ভিত্তিতে বাজারজাত করে তারা। আমাদের একটি স্ট্রং মেসেজ সারা বাংলাদেশব্যাপী আমরা দিয়েছি। ওষুধ সেখানে ওষুধ বিক্রেতা থেকে শুরু করে ওষুধ যারা উৎপাদন করছে এই ধরনের ভেজাল ওষুধ, নকল ওষুধ এবং ব্যান্ড আইটেম,
তাদেরকে আমরা আইনের আওতায় আনছি এবং কঠোরভাবে আইনকে আমরা প্রয়োগ করব। ওষুধ প্রশাসনের দাবি, জনবল সংকটের পরও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন তারা। তবে বাজারে নকল ওষুধের সরবরাহ কেন বন্ধ হচ্ছে না মেলেনি তার সদুত্তর। সেফ মেডিসিন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঔষধ এফেক্ট করে হচ্ছে লিভারে এবং কিডনিতে, যার কারণে এখন আমাদের দেশে কিডনি রোগের সংখ্যা একটু বাড়ছে। আমাদের জনবল সংকট রয়েছে, আমাদের সর্বমোট জনবল 720 জন, যার মধ্যে আমাদের কর্মরত রয়েছে 370 জন। ফার্মেসি থেকে কেনার সময় ওষুধ প্রশাসনের রেজিস্টার্ড নম্বর দেখে নেওয়ার পরামর্শ পুলিশের। রেজিস্টার্ড নাম্বার থাকে, সেটা দেখার দায়িত্ব কিন্তু জনগণের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ সময় পর সারা দেশে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে জোরে সোরে। এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী 5 অক্টোবর হল খুলছে, সব প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে থাকছে না গণরুম। বহিরাগত ও অছাত্রদের দখলে থাকা রুম বরাদ্দ দেয়া হবে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি শিক্ষার্থী গাদাগাদি করে একসঙ্গে যে কক্ষে থাকেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে সেটাই গণরুম নামে পরিচিত। যেখানে পড়াশোনার পরিবেশ তো দূরের কথা, মাথা গোজার একটু ঠাঁই পেতেই রীতিমতো যুদ্ধ করতে হয়। এবার এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গণরুম শব্দটা তো বিশ্ববিদ্যালয়, এই শব্দটা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক পরিবেশের সাথে এটা সম্মানজনক কোনো শব্দ না। সিদ্ধান্ত হয়েছে আমাদের গণরুম আমরা রাখবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের একটি গণরুম এটি। এ রুমে আগে শিক্ষার্থীরা মেঝেতে ঘুমালেও এখন বসানো হয়েছে খাট। আর আগে 30 থেকে 40 জন শিক্ষার্থী এ রুমে থাকলেও এখন থাকবেন মাত্র 8 জন। সব হলের প্রবেশ পথে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। শিক্ষার্থীদের যেন মেঝেতে ঘুমাতে না হয় সেজন্য তৈরি করা হচ্ছে খাট। রিডিং রুম ও ডাইনিং রুম থেকে শুরু করে সব কিছু সাজানো হচ্ছে নতুন সাজে। হল প্রভোস্টরা বলছেন ধাপে ধাপে গণরুম মুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। 5 তারিখে যখন আসবে সেই দিনই যে গণরুম উঠাই দেওয়া যাবে এটা অবাস্তব কথা, কারণ তাদের জিনিসপত্র তো ওখানে রয়েই গেছে। আসলে পরে তাদেরকে শিফট করে দেওয়া হবে। ঘোষণা সীমাবদ্ধ না রেখে সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। এই যে গণরুম প্রথার অবসান করতে চাচ্ছি, আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। যদি ইমপ্লিমেন্ট না করতে পারে তখন যেমন ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার যারা থাকে তাদের গণরুম না থাকে, তারা হচ্ছে কিন্তু ঢাকা শহরে থাকার ব্যবস্থা নাই। হল অছাত্র ও বহিরাগত মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিরাগত একটা ছেলে বৈধ রুমে থাকে, সে যদি আমাদের অবহিত না করে আমাদের পক্ষে কিন্তু বের করে করে ব্যবস্থা নিতে নিতে দেরি হয়ে যায়। এটা একটা, অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা বরাদ্দ পেলে সেই রুমে চলে যাবে, সেই রুমে তার ওঠার ব্যাপারে তার কোনো সহজতা লাগে সংশ্লিষ্ট হল প্রশাসন সেটি করবে। আগামী 5 অক্টোবর থেকে শুধু স্নাতক চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। শাকির আহমেদ, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। অনিয়মের অভিযোগে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। লিখিত পরীক্ষায় অকৃতকার্য এবং মৌখিক পরীক্ষায় অংশ না নেওয়ার পরও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির 108টি পদে নিয়োগের সুপারিশের অভিযোগ ওঠে। তবে পরিচালকের দাবি কিছু ত্রুটি থাকলেও কোনো অনিয়ম হয়নি। সাদাত রহমতুল্লাহর আরও একটি রিপোর্ট। ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা এবং জনগণকে নিরাপদ স্থানে পৌঁছে দেয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রধান কাজ। সেই কাজে জুনিয়র সহকারী পরিচালক এবং রেডিও অপারেটর সহ 108 পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দেয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি। গত 28 আগস্ট অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় 30 আগস্ট। পরে 4 থেকে 6 সেপ্টেম্বর নেওয়া হয় মৌখিক পরীক্ষা। ভুক্তভোগীদের অভিযোগ, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় নাম নেই, তবুও সাবাহ বিন হোসেনকে সহকারী পরিচালক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। একইভাবে সমন নামে আরও একজনও লিখিত পরীক্ষায় পাশ না করেই পেয়েছেন নিয়োগ সুপারিশ। এই তালিকায় পরিচালকের ছেলের নাম থাকার দাবি পরীক্ষার্থীদের। শুধু তাই নয়, নিয়োগ পরীক্ষায় ফলাফল ঘোষণা করার পরও নতুন করে 2 জনের নাম যুক্ত করে আবারও ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এছাড়াও একাধিক কর্মকর্তার সন্তানের নামও একই কায়দায় ঢোকানো হয়েছে বলে অভিযোগ তাদের। কর্মকর্তাদের ছেলে মেয়ে ওখানে বেশিরভাগই নিয়োগ পেয়েছে। নিয়োগ তো বাতিল চাবই, যে এরকম একটা প্রহসনমূলক নিয়োগ অবশ্যই বাতিল করতে হবে। সব মিলে মনে 108টা পোস্ট। তো এই সামান্য কটা পোস্ট নিয়ে যদি ওনারা এই ধরনের খেলাধুলা করতে পারে, তাহলে অন্যান্য বড় বড় নিয়োগগুলোর অবস্থা কি আপনি একটু ভাইবা দেখেন। এসব অভিযোগ প্রসঙ্গে মগবাজারে থাকা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালকের দাবি, নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি হয়নি, তবে ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে। এটা ন্যাচারালিটি থাকলে অবশ্যই সরকার এটা সিরিয়াসলি নিবে।
এবং স্থগিত করেছে, নিশ্চয়ই আমরা প্রাথমিকভাবে ব্যাপার দিয়েছি, তারাও চেক করছে, তারাও সব চেক করে এটা হয়তো কন্টিনিউ করবে অথবা বন্ধ করে দেবে। কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দায়ী না হলে না। এদিকে এ ধরনের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। অযোগ্য প্রার্থীকে যদি নিয়োগ দেওয়া হয়ে থাকে বা নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়ে থাকে, তাহলে সেটি সম্পূর্ণ অনৈতিক, অবৈধ এবং একই সাথে সংবিধান লঙ্ঘন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা বাস্তবায়নে সবাইকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ তার। বাতিল করতে হবে যেটা হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে বসেও বিএনপি দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র করছে। জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। দলীয় প্রধান বেগম জিয়ার কারাদণ্ড হওয়ার প্রায় ৩.৫ বছর পর সাংগঠনিকভাবে সিরিজ বৈঠক করে বিএনপি। রুদ্ধদ্বার সেই বৈঠকের পর রোববার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। টানা ৩ দিনের সেই ধারাবাহিক বৈঠকের শেষে সবার দৃষ্টি যখন সভার সিদ্ধান্তের উপর, তখন বিএনপি মহাসচিব ব্রিফিংয়ে আলোচনায় আনেন নিউ ইয়র্ক কাণ্ড। দাবি করেন, জ্যাকসন হাইটসে বিএনপির ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে যারা বিএনপি সমর্থন করেন তাদের ওপরে একটা আক্রমণ হয়েছে আপনার আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ মত প্রকাশের স্বাধীনতা সব দেশে সবখানেই থাকা উচিত। আমেরিকায় তো আরও বেশি আছে। সেখানে আপনার একটা শান্তিপূর্ণ একটা আপনার যে মিটিং হচ্ছিল সেইখানে তারা আক্রমণ করেছে। এদিকে নিজ বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংয়ে জ্যাকসন হাইটসে বিশৃঙ্খলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত তারা। সরকারের উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না, তারা দেশে স্থিতিশীলতা চায় না, চায় অস্থিরতা। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এর ষড়যন্ত্রমূলক দূরভিসন্ধির তীব্র নিন্দা করছি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে আগমনের প্রাক্কালে বিএনপির বিক্ষোভ ষড়যন্ত্র ও দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখন তাদের লক্ষ্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। ঝোপঝাড়ে ভরে গেছে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক, চলছে মাছ চাষ। আধুনিকায়নের লক্ষ্যে 2019 সালে কাজ শুরু হলেও বন্ধ রয়েছে প্রায় 3 বছর। পার্কের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কয়েকটি খুঁটি বসানোর কাজ বাকি রয়েছে বলেই এমন স্থবিরতা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারণ বাজার, বাংলা মোটর, হাতিরপুল ও পান্থপথ জোন। জনবহুল এই পরিসরে একটু স্বস্তির জায়গা হিসেবে খ্যাত পান্থকুঞ্জ পার্ক, যেখানে দিনের শুরু ও শেষে অনেকেই করতেন শরীরচর্চা, আর দুপুরে তপ্ত রোদে ক্লান্ত পথচারীর খণ্ডকালীন বিশ্রামের আশ্রয় ছিল এ পার্ক। বছর 3 আগেও খুব ভালো পরিবেশ না থাকলেও উন্মুক্ত ছিল সবার জন্যই। বর্তমানে ঝোপঝাড়ে পার্ক অনেকটাই জঙ্গলের মতো। সংস্কারের লক্ষ্যে নিরাপত্তা বেষ্টনীর জন্য দেয়া টিনের বেড়া ভেঙে পড়েছে, চুরি হয়ে গেছে অনেক জায়গায়। এসব অব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন জানায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের 3টি পিলার বসবে পান্থকুঞ্জ পার্কের মধ্যে, কিন্তু পিলারগুলোর পয়েন্ট না জানতে পারায় উন্নয়ন কাজ স্থগিত রয়েছে। যদিও ক্যামেরায় কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, পাবলিক টয়লেট ও বক্স কালভার্টের কেন্দ্রস্থলের জটিলতায় রয়েছে পান্থকুঞ্জ পার্ক। নতুন করে যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সমন্বয়হীনতা। এই সমস্ত পরিকল্পনাগুলো কাগজে কলমে পরিপক্ক হওয়া সত্ত্বেও গণপরিসর নিয়ে আমাদের উন্নাসিকতা, অবহেলা এবং দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন আচরণের একটি উদাহরণ পান্থকুঞ্জ। এদিকে দীর্ঘদিন পার্কটির অব্যবস্থাপনায় সমস্যা তুলে ধরেন নানা বয়সীরা। আমরা আগে খেলতে আসতাম, এখন আমরা খেলতে পারছি না। আমাদের এখানে যদি একটু মানুষের হাঁটা চলা বা বিনোদনের যদি ব্যবস্থা অতি দ্রুত সম্ভব করা যায়, তাহলে আমাদের সবার জন্য হয়তো মঙ্গল হবে। 2017 সালে ঢাকা দক্ষিণ সিটির জল সবুজে ঢাকা কর্মসূচির আওতায় উন্নয়ন কাজ চলছিল পান্থকুঞ্জ পার্কের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর জায়গা দখল করায় পাটকল ও লবণ কারখানার গুদাম সহ 25টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিএডব্লিউটি। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএডব্লিউটি। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, সবিনের রিপোর্ট।
রোববার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত সোনাগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় শীতলক্ষার পূর্ব ও পশ্চিম তীরে অভিযান চালায় বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুড়িয়ে দেওয়া হয় পাটকল ও লবণ কারখানার গুদাম সহ কাঁচা পাকা 25টি অবৈধ স্থাপনা। এ সময় নদীর তীরে সীমানা পিলার পুনঃস্থাপনে বাধা দেয় স্থানীয়রা। তাদের সঙ্গে কথা বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসা। পরে নতুন 10টি পিলারের জটিলতা নিরসন করেন তিনি। শীতলক্ষা নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।